অপরাধী না, আনটিল এন্ড আনলেস ইট হ্যাজ গন থ্রু দ্য ডিউ প্রসেস। ঠিক আছে, এখন রেলওয়ের যে কেলেঙ্কারি, সেখানে সবচেয়ে বড় যে উইটনেস হতে পারতো প্রাক্তন মন্ত্রীর এপিএস এর গাড়ি চালক। সেই গাড়ি চালক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বলা হয়েছে, তো একটা চ্যানেলে কিন্তু সে পাবলিকলি বলেছিল একটা হিডেন প্লেস থেকে যে দুদক যদি চায় আমি দুদকের পক্ষ হয়ে আমি এভিডেন্স দিতে রাজি আছি, সাক্ষ্য দিতে রাজি আছি। দুদক সেটাকে গ্রহণ করেই নেই, বরং এমন নেতিবাচক মন্তব্য করেছিল তার অবস্থান সম্পর্কে, পেশাগত অবস্থান সম্পর্কে, যেটা অগ্রহণযোগ্য। এবং ওই মামলাটা ওইটার ক্ষেত্রে কিন্তু দুদক কোনো অনুসন্ধানই করে না। তারপরে যেটা হলো কিন্তু যেটা আপনি আপনার ভাষায় যেটা হলো যে আপনার ছাড়পত্র দেওয়া হয়েছে যে এটা, এবং সেখানে একজনকে একটা পর্যায় পর্যন্ত একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রাখা হয়েছিল অভিযোগের মধ্যে, তাকেও সম্প্রতি কয়েকদিন আগে আপনার অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমি বলছি না, আমি কিন্তু বলছি না যে দুদক মানে ভুল করে ফেলেছে, এই বিষয় কিন্তু মানুষ কিন্তু ব্যাখ্যাটা চায়। জাস্ট একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন, সেটা হচ্ছে যে ইফতেখারুজ্জামান বলেছেন যে সরকারি দলের অনেক সদস্য কি আসলে এক ধরনের জবাবদিহিতার আওতায় আনা কিন্তু গেছে, হয়তো চূড়ান্ত রূপ পায়নি, কিন্তু তাদেরকে কৈফিয়ত দিতে হবে তারা কিভাবে কি সম্পদ করেছে। অনেকের বিরুদ্ধে এই অভিযোগগুলি কিন্তু দুদক করতে পেরেছে, যেটা আগে করা সম্ভবই ছিল না হয়তো। কিন্তু যখন তারা এরকম একটি অভিযোগ নিয়ে পরে তারা জামিন নিয়ে, আমরা দেখেছি কক্সবাজারের এমপি বদি, তিনি দেখেছি ওখানে এলাকায় তার জন্য শত শত ফুলের তোরণ বানিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে। এগুলি মানুষের ভিতরে কি একটা ভিন্ন রকম ইম্প্যাক্ট তৈরি করে না? এই জিনিসটা আসলে দেখেন, সে তো একজন পলিটিশিয়ান, তার ফলোইংস আছে, তারা করেছে, এটা তো দুদকের ম্যান্ডেটে নাই যে এটাকে আটকাবে তারা। তবে একটা জিনিস আমি বলতে চাই, ইফতেখার ভাই যে কয়েকটা সুনির্দিষ্ট এক্সাম্পল দিলেন, আমার মনে হয় ডিবেটগুলো এরকম হলে ভালো হয়, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। আমরা একটা ঢালাও কথা বলি, আমি ওই কথাটাই বলছিলাম। স্পেসিফিক দুদক যে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, কোনো স্খলন নাই, ভুল করছে না, সেটা না। এটা যেমন ট্রু যে ওভারঅল একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটাও সত্যি যে এখানে এখনো কিছু লিমিটেশন আছে। সেগুলো যদি আমরা পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করে তুলতে পারি, এই অ্যাপ্রোচটা হওয়া উচিত। যে কারণে আমি আপনার এগুলো কোনোটার সাথে ডিসএগ্রি করি না, কিন্তু দিস ইজ হাউ ইট শুড বি ডান। মানে আমরা যখন ঢালাও কথাগুলো বলতে থাকি না, তখন পারসেপশনের উপর অনেক নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে। কিন্তু এইভাবে পিন পয়েন্ট করে যদি অ্যাপ্রোচ নেওয়া হয়, তাহলে ইট ক্যান হেল্প ইভেন্চুয়ালি করাপশন কার্ভ করার ক্ষেত্রে। সেইখানে আমার কোনো দ্বিমত থাকবে না, কারণ দ্য কান্ট্রি কামস ফার্স্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, এইখানে যে কথাগুলি আরো বলতে চাই, যে ধরেন মৌলিক জায়গাগুলো থেকে, এই যে ধরেন আমরা উন্নত ডেমোক্রেসি যেগুলো আছে, যেটা আমি বিরতির সময় বলছিলাম, আমেরিকা বলেন, ইউকে বলেন, মানে শত বছরের হাজার বছর ডেমোক্রেসি, তাদের এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলি বয়স শত শত বছর। আর বাংলাদেশের বয়সই হচ্ছে 43 বছর, ডেমোক্রেসি বয়স হচ্ছে আপনার এই 20-22 বছর, আর দুদকের বয়স তো 10 বছর, 10-11 বছর। হ্যাঁ, তো এত কম বয়সী একটা প্রতিষ্ঠান যে আপনার ওভারনাইট এই ইউকে বা ইউএস এর একটা ওরকম প্রতিষ্ঠানের মতন বিহেভ করবে, এটা আমরা আশা করতে পারি না। কিন্তু এটা অনেকগুলি লিমিটেশনস আছে। ধরেন ওভারঅল কনটেক্সটও কিন্তু অনেক সময় ইম্পেডিমেন্টস হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রচেষ্টাটা অ্যাটলিস্ট ট্যাঞ্জিবলি, যেটা ইফতেখার ভাবে বললেন এবং এগ্রি করলেন, সেই প্রগ্রেসগুলিকে আমরা যদি একটু পুশ করতে পারি, ভুলগুলো ধরিয়ে দেয়া সুনির্দিষ্টভাবে একই সাথে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা কয়েকটা জিনিস আমি বলি, যে ইন্ডেক্স নিয়ে আমরা আসলে মূল দুদকের মধ্যে চলে গেছে বেশি। আসছি, আপনি যেটা এর আগে বলছিলেন যে আমরা বিষয়গুলি কিভাবে দেখতে পারি, আপনি দেখেন দুদকের মানে যে প্রচেষ্টাগুলি নেওয়া দরকার, ভালো উদ্যোগগুলো, আপনি তো এটাই বলছিলেন। কিন্তু আপনি দেখেন দুদকের যে সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, তিনি কিন্তু বলছিলেন যে দুদকে দন্তহীন করে দেয়া হয়েছে। তাহলে কিভাবে এই দুদক শক্তিশালী হবে? সেই প্রচেষ্টা কি করে আসবে? উনি তো আর নাই ওখানে, উনি নাই, কিন্তু অবস্থা তো একই রকম আছে নাকি জনাব ইফতেখারুজ্জামান? না, বরং কোন ক্ষেত্রে যেটা হয়েছে যে, এবং ইনসিডেন্ট, আমি আপনার কাছে এই প্রশ্নের জবাব শুনবো, তার আগে আমাকে একটু বিরতিতে যেতে হবে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোহাম্মদ আরাফাত, আপনি বলছিলেন যে যে প্রচেষ্টা নেওয়া হয় সেগুলি যথেষ্ট, আসলে কি যথেষ্ট? না, সব ক্ষেত্রে যথেষ্ট নয়, এটা আমি বলছি না। আমি বলছি যে একটা ইমপ্রুভমেন্ট আছে, আবার লিমিটেশনস আছে, সমস্যা আছে। রাতারাতি সব হয়ে যাবে না, আমি যেটা বললাম, সবকিছুর বয়সও তো একটা ফ্যাক্টর। কিন্তু আমি দুদক এবং এই প্রতিষ্ঠানগুলোর বাইরে আসলে আজকে যেহেতু আমরা করাপশন পারসেপশন ইন্ডেক্সটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। যেমন ধরুন, এই যে আপনার এখানে দেখানো হলো যে গতবারের চেয়ে এবারে দুর্নীতি বেড়েছে বলা হচ্ছে। আপনার এই পত্রিকায় দেখেন, মানুষ জমিন লিখেছে দুর্নীতি আবারও বেড়েছে। টিআই কিন্তু এই কথা বলেনি। আলোকিত বাংলাদেশ, দুর্নীতি বেড়েছে।
এই ইনডেক্স সবাই থেকে কিন্তু বলবে দুর্নীতি বেড়েছে, এই এটাই index- আসলে সাংবাদিকতার ভাষা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানেই তো পারসেপশন তৈরি হচ্ছে যে ইনডেক্সে এসছে টিআইবি বা টিআই এর, এই ইনডেক্সের উপর বেস করে এই কথা বলার কোনো সুযোগই নাই। এটা টিআই দাবিও করতে পারবে না, ইফতেখার ভাই দাবি করতে পারবে না যে দুর্নীতি বেড়েছে, যেটা বেসড অন দিস অ্যাট লিস্ট। এটাতে আপনি বলতে পারেন যে মানুষের ধারণা হয়েছে যে দুর্নীতি বেড়েছে, বাট জেনুইনলি ফ্যাকচুয়ালি দুর্নীতি বেড়েছে এটা এটা এই প্রসেসে এটা ফাইন করার কোনো আপনি হয়তো রিপোর্টের ভিতরে যদি এক্সপ্লানেশনগুলো একটু যখন জানেন বলবেন, এমন তো হতেই পারে। ইফতেখার ভাই আপনি বলেন, এটা কি হতে পারে না, আমি যে দুর্নীতি একটা বলি যে- কমেছে আসলে, কিন্তু তার মানে মানুষ কি- ভাবছে দুর্নীতি বেড়েছে? ইজ ইট পসিবল? তার মানে কি গণমাধ্যম আসলে দুর্নীতির এই ধারণাটিকে বাড়াচ্ছে? না, আমি বলছি এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন ধরেন কথাটা আমি যদি এরকম না, একটু বলি, আমাদের- ইফতেখার ভাই অনেক ক্ষেত্রে আমি দেখেছি উনাকে যে গণমাধ্যমে কিছু কিছু বিষয় মিসআন্ডারস্ট্যান্ড করে উনার কথায় একভাবে এসছে, উনি পরে বলেছেন না উনি এটা বলেননি, উনি এটা হয়েছে, এই ঘটনাগুলি ঘটছে। আমি সেটাই বলছি। আরেকটা ছোট্ট জিনিস বলি একটু, আমি তারপর আপনাকে ছেড়ে দিচ্ছি। যেমন দেখেন আমরা এবার যে স্কোরটা হয়েছে, আমি স্কোরে বেশি যাই র্যাঙ্কিং এর চাইতে, আমাদের গতবার ছিল 27, এবার আমরা 25 পেয়েছি 100-তে। রাশিয়া একটা পরাশক্তি, ও স্কোর কিন্তু 27। আমরা সেটা বলেছি। হ্যাঁ, আপনারা মেনশন করেছেন। তো রাশিয়া তো বিশাল একটা দেশ, তারা কি তাহলে এত দুর্নীতিগ্রস্ত? কি পারসেপশন তো ওরকমই না, ওদের বিশাল দেশ হলে হবে যে না কম কেন? না, দুর্নীতি থাকবে এমন কিন্তু আমি তো বলছি কোনো কথা নেই। বাংলাদেশের সমপর্যায়ে আমরা যদি বাইরে থেকে দেখি, রাশিয়ার অবস্থা, দুর্নীতি অবস্থা এত তো খারাপ না, কিন্তু ওদের দেশের মানুষের পারসেপশনটা না, আমি তো বরং উল্টো বলবো যে আমরা উই আর প্রাউড যে আমরা এমন একটা পর্যায়ে না যে আমরা রাশিয়ার তুলনায় খারাপ। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি ফ্যাকচুয়ালি যদি আপনি যান, রাশিয়ার দুর্নীতির অবস্থা আমার মনে হয় না যে এত খারাপ, কিন্তু পারসেপশন ওয়াইজ ওরকম দেখা যাচ্ছে। আবার আপনি দেখেন কানাডার ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে এখানেও আপনার একটা কিন্তু পারসেপশন যে হ্যাঁ, আপনি মনে করছেন যে Exactly. রাশিয়া হচ্ছে কি খুব ভালো একটা দেশ, না না, হেন তেন, পারসেপশন হ্যাঁ না, এই পারসেপশনটা না, এটা বেসড অন সার্টেন আন্ডারস্ট্যান্ডিং এন্ড এটা কিছু, এই পারসেপশনেরও তো একটা বেসিস আছে। আচ্ছা, এক্স্যাক্টলি, sorry. তাহলে সূচক কিন্তু সেই কথাটাই বলছে যে এটা একটা বেস সূচক আছে। যেটা বলছে যে ওইটা অন্য জিনিস, দ্যাট ইজ সামথিং এলস। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন যে কানাডার ক্ষেত্রে যেটা হয়েছে, কানাডার ক্ষেত্রে ওদের 84 ছিল, এটা অনেক কম দুর্নীতি যুক্ত একটি দেশ বা দুর্নীতি মুক্ত আমরা জানি। 84 ছিল 2012-তে, 2014-তে এসে এটা 81, মানে 3 পয়েন্ট খুইয়েছে তারা। বাংলাদেশ 2 পয়েন্ট খুইয়েছে, এরা খুইয়েছে 3 পয়েন্ট। এখানে আমি ইন্টারজেক্ট করি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি রেজ করেছেন। ইন্টারেস্টিং হলো এটা, এই যে সূচকটা যে কতটা রিয়েলিটিকে রিফ্লেক্ট করে, সেটাই কিন্তু কানাডা ইজ এ ভেরি গুড এক্সাম্পল। তার কারণ হচ্ছে যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে কিন্তু কানাডাতে, কানাডিয়ান আদালতে যে বড় বড় ধরনের মামলাগুলো হয়েছে, কানাডা ফর লাস্ট সেভারাল ইয়ার্স ইট হ্যাজ বিকাম এক্সট্রিমলি রিগোরাস অ্যাবাউট ফরেন ব্রাইবারি, এবং সেখানে বাংলাদেশের সাথে জড়িত ওদের যে কানাডিয়ান বিজনেস কোম্পানিগুলো, নাইকো এবং এসেন্সি লাভালিন, এগুলো কিন্তু কানাডিয়ান সমাজকে ভীষণভাবে নাড়া দিয়েছে। যদিও তারা চেষ্টা করছে এবং তাদের ডিউ প্রসেসে, তাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে ডিউ প্রসেসে নিয়ে আসতে চেষ্টা করছে, পারবে, কিন্তু ওই মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে হ্যাঁ, কানাডিয়ানরা দুর্নীতি করে, এবং সেটারই কিন্তু বাস্তব প্রতিফলন এখানে ঘটেছে। এটা কিন্তু সেকেন্ড হলো যে আপনার সাথে আমি আরো সাপ্লিমেন্ট করছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জায়গাটা, সেটা হচ্ছে শুধু কানাডা নয়, আমাদের এই সূচক যেটা বলছে এবার 175টা দেশের মধ্যে 121টা দেশ, সেখানে গড় যে মোট 100%-এর মধ্যে 50% নিচে স্কোর পেয়েছে 121টি দেশ, অর্থাৎ 69%। তার চেয়ে ইম্পর্টেন্ট হলো G20 কান্ট্রিগুলো, যাদের কথা আপনি বলছেন, তাদের মধ্যে 59% কান্ট্রিজ আপনার 50-এর নিচে স্কোর করেছে, এবং এর মধ্যে উন্নত দেশগুলো অনেকেই কিন্তু এখানে আছে। কাজেই ইটস এ গ্লোবাল প্রবলেম, এটা কিন্তু আমাদের অস্বীকার করার উপায় নেই। এবং এরাও যে ভালনারেবল টু কারাপশন, এবং এদেরকে যে অ্যাসেস করা হয় একটা ইন্ডেক্স কল সিপিআই, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ গ্লোবালি। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই ইফতেখার ভাই, আপনার সাথে একটু বিনয়ের সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করতে চাই। যেমন দেখেন কানাডার ক্ষেত্রে যেটা ঘটেছে, দুর্নীতি বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু রাষ্ট্র বা সরকার কিন্তু সেটা ইন্টারভিন করছে, বড় বিচার করছে। কাজে সেইখানে দাঁড়ায় ফ্যাকচুয়ালি দেখলে রাষ্ট্র কিন্তু ঠিক আছে, কিন্তু মানুষের পারসেপশনে আবার ইম্প্যাক্ট ফেলেছে, তারা ভাবছে দুর্নীতি বেড়েছে, যে কারণে তার পয়েন্ট খুঁয়েছে। এই জন্য বলছি রিয়ালিটির সাথে এই পারসেপশনের মধ্যে গ্যাপ থাকতেই পারে। সো দিস ইজ বেসিক্যালি পারসেপশন ইন্ডেক্স, যেটা বারবার ওনারা বলছেন, টিআইও বলছে, কিন্তু এটা আসছে একটু অন্যভাবে, অ্যাজ ইফ দুর্নীতি বেড়ে গেছে। এইটা কিন্তু বলা যাবে না বেসড অন দিস। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। একটুখানি ডিফারেন্স হলো যে হ্যাঁ, এটা হচ্ছে এই সূচকটা বলছে না যে দুর্নীতি বেড়েছে, কিন্তু বলছে না, এটা হচ্ছে যে এই সূচকটা বলছে যে মানুষ ভাবছে দুর্নীতি বেড়েছে। রাইট, এটা দিয়ে আমি ইন্টারপ্রেট করতে পারি যে বাড়ে নাই, আপনি করতে পারেন যে বেড়েছে, এটা খুবই স্বাভাবিক। তবে এই ইন্টারপ্রেট করাটা কিন্তু খুবই যৌক্তিক, কারণ এটা আমি আগেও বলেছি, এটা কিন্তু পারসেপশনটা রিফ্লেক্ট করে পিপলের এক্সপিরিয়েন্স, আন্ডারস্ট্যান্ডিং and also conception about things that they see, মানে ওরা চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতে দেখছে, সেগুলোর কিন্তু প্রতিফলনটা ঘটছে। আপনারা তো এই 20তম এবার ইন্ডেক্স, এটা 20তম এই 20 বছরে
এই কোনো প্রভাব মানে এই রিপোর্ট নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কিংবা মানুষের ভেতরে কোনো আপনারা এর ইতিবাচক কোনো দিক দেখছেন যে এর ফলে দুর্নীতি সম্পর্কে মানুষ সচেতন হয়েছে কিংবা সরকারের দিক থেকে উদ্যোগ আছে কোনো? বৈশ্বিকভাবে নাকি আপনি বাংলাদেশ? আমি বাংলাদেশের কথা বাংলাদেশের বেলা আমি যেটা বলবো যে হ্যাঁ আমাদের সময় নাই, তারপর আমাদের নিজেদের টিআইবির যে সমস্ত গবেষণাগুলো যেটা যেটা প্রফেসর আরাফাত বলছেন যে মানে বাস্তবে বেড়েছে কি কমেছে সেটা দেখার মতো কিন্তু আমাদের নিজস্ব গবেষণা আছে। সেটা আমাদের যেমন আমাদের 2012-র তুলনায় 2014-তে বেড়েছে কি কমেছে, আমরা এটা 2015-তে এখন একটা জরিপ হবে, সেই জরিপে আমরা দেখানোর চেষ্টা করব কমেছে না বেড়েছে মানুষের অভিজ্ঞতা ভিত্তিক। সেটা একটা জিনিস। তখনও কিন্তু প্রতিক্রিয়া হবে, এক ধরনের প্রাথমিক প্রতিক্রিয়া হবে, এটা নেতিবাচক, ইটস এ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং এই সেই জিনিসটা কিন্তু এই সেটা আপনারা খাতোয়ারি করেন, খাতোয়ারি করি এবং মানুষের সেটা একটা অভিজ্ঞতা করেছিলেন কিছুদিন আমরা আগে। 2 বছর পর পর করি Right. এবং সেটাই কিন্তু বাস্তবতার প্রতিফলনটা ঘটে। তখনও কিন্তু একই প্রতিক্রিয়া হয়, এখনো সেটা হয়। কিন্তু গুড থিং ইজ, ভালো জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট রিয়াকশনটা এরকম, কিন্তু আমাদের কাজে যে যথার্থতা আছে সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে তার প্রমাণ পাই, কারণ আমাদের কাজের ফলে কিন্তু আমরা সরকারের